নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প মল্লিক পুকুরের কাতলা। গল্পটি লিখেছেন মৃণাল কান্তি সামন্ত। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প মল্লিক পুকুরের কাতলা। গা শেষ করে মাঠ লাগোয়া মল্লিক পুকুর, আকার আয়তনে বেশ বড়সড়। টলটলে পরিষ্কার জল সারা বছর। অন্য মাছ ছাড়াও কিছু পুরনো কাতলা রেখে দেওয়া হয় সেখানে। সেগুলো কিন্তু বিক্রির জন্য নয়, জালে ধরা পড়লেও ছেড়ে দেয় মল্লিকরা। পুজো পার্বণে কিংবা বাড়ির কোনো অনুষ্ঠানে কখনো দু একটা মাত্র ধরে। এক একটার ওজন কম করেও 7-8 কিলোর নিচে নয়। তাদের রূপলি ও কালচে রঙে ঘন কালো ছোপ ধরে গেছে। কোনোটারও গায়ে আবার কালচে সবুজ শ্যাওলাও। যখন তখন পুকুরের ওপরের দিকে এসে ওরা সাঁতার দিয়ে বেড়ায়। জলের উপরে হাঁ করে হাওয়া খায় কপ কপ। পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়া অনেকেই দুদণ্ড দাঁড়িয়ে দেখে তাদের খেলা। মনে মনে এমন পাকা মাছ ধরে খাওয়ার ইচ্ছেও হয় বই কি কারো কারো। কথাটা মাথায় রেখেই মল্লিকরা পুকুরে আঁটো পাহারার ব্যবস্থা করেছে। গায়ের শেষে মানে পুকুরের কাছাকাছি বাড়ি 3 কড়ি সমাদ্দারের। সন্ডা গুন্ডা চেহারা তার, মিশ কালো গায়ের রং, লালচে ভয়ঙ্কর ঠিকরানো চোখ। গলার আওয়াজও পিলে চমকানো বাজখাই। বাড়ি থেকে হাঁক পারলে পুকুর পাড়ে তা পৌঁছে যেতে পারে অনায়াসে। সেই লোককে দেওয়া হয়েছে পুকুর পাহারার দায়িত্ব। গোপ পাকিয়ে সে বলে, আমি থাকতে এক কণা মাছও পুকুরের বাইরে যাবে না। গদাই নস্কর আবার তুখোর মাছ-চোর। তাকে রোখা খুব সহজ নয়। নিজের পুকুর নেই, অথচ ছোট থেকে বড় মাছের শক্তপোক্ত জাল সাজিয়ে রাখা বাড়িতে। লোকের চোখ এড়িয়ে রাতের অন্ধকারে মাছ চুরি করতে জুড়ি নেই তার। তবে এ কাজে নিজের শরীর খানিকটা বাধা দেয় তাকে। ওর গায়ের বিকট ঘেমো গন্ধ একটু দূর থেকেও টের পাওয়া যায়। বাড়তি সতর্কতা হিসেবে সেজন্য লোকের সঙ্গে দূরত্ব বজায় রেখে কাজ সারতে হয়। ইদানিং আবার এক ঝামেলাও জুটেছে। শরীরটা ভালো যাচ্ছে না। যখন তখন বুকের বাঁ দিকটায় একটা তীব্র চিনচিনে ব্যথা ওঠে। ডাক্তার দেখাবে করেও হয়ে ওঠেনি। কখন যে হঠাৎ ব্যথা চাগিয়ে ওঠে বলা মুশকিল। তাতে রাত বিরেতে জাল নিয়ে বেরোনোর সাহসে কিছুটা ঘাটতি পড়েছে। তার বউও বলে, বুকের ব্যথায় পুকুরে পড়ে গেলে কি হবে, দরকার নেই মাছের। কিন্তু মল্লিক পুকুরের কাতলার চেহারা দেখে নিজেকে কি ধরে রাখা যায়? গায়ের বহু পুকুরের মাছ তার জালে উঠেছে। সেসব পুকুরে যাওয়া নিয়ে উৎসাহ নেই আর। কিন্তু কড়া পাহারার জন্য মল্লিক পুকুরের দিকে হাত বাড়াতে পারেনি কোনোদিনই। একখানা পুরনো কাতলা অন্তত ওখান থেকে তোলার তীব্র ইচ্ছেটা থেকেই গেছে। শরীর যেমনই থাকুক, এই ইচ্ছেটুকু পূরণ করতেই হবে। সুযোগও এসে গেল একটা। বুদ্ধ পূর্ণিমার আগের দিন গা থেকে পুরী ট্যুরের বাস ছাড়ছে। বুদ্ধ পূর্ণিমার দিনটা ওখানে থেকে পরদিন ফিরবে। সেই বাসে উঠেছে খোদ 3 কড়ি সমাদ্দার। পুকুর পাহারার দায়িত্ব দিয়ে যাচ্ছে তার বড় ছেলে বিপুলকে। খবরটা কানে আসতেই লাফিয়ে উঠল গদাই। তুড়ি মেরে ভুলে গেল তার বুকের ব্যথা। সে ভালো করে চেনে অলস বিপুলকে। পাহারা ফাহারা তো দূরের কথা, পুকুরের ধার কাছ দিয়েই যাবে না, এ একেবারে নিশ্চিত। মাছ চুরির প্ল্যানটা খুব সহজেই করে ফেলল গদাই। হাতে সময় কম, বউকে অনেক কষ্টে রাজি করিয়ে বুদ্ধ পূর্ণিমার রাতেই মাছ চুরির সময় ঠিক করে ফেলল গদাই। সর্ষের খোল আর একাঙ্গি ভেজে ভাতের সঙ্গে মেখে মাছের জব্বর একখানা চার বানিয়ে নিল। সন্ধে পার করে পুকুরের কোণে ঘন বাঁশবনের দিকটায় জলে চার ছিটিয়ে এলো।
সুগন্ধি চার খেতে কিছুক্ষণের মধ্যেই কাতলারা জড়ো হবে সেখানে। খানিক পরে বড় মাছের শক্তপোক্ত খ্যাপলা জালখানা থলিতে ভরে চুপচাপ বেরিয়ে পড়ল। খ্যাপলা জালে খুব বড় মাছ তোলা মুশকিল বলে গদাই বড় পকেটের এই জালটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিল। কিন্তু মল্লিক পুকুরের কাতলা আবার অতিরিক্ত বড়। এই জালেও কতটা কি কাজ হয় তা নিয়ে ধন্দ আছে। তবু এটাই সঙ্গে নেওয়া ছাড়া তার আর উপায় কি। আকাশে বড় চাঁদ থাকলেও সঙ্গে টর্চ নিয়ে নিল। গায়ের ভিতরের চালু মোরাম রাস্তা ধরল না। নিজের ঘিমগন্ধের কথা ভেবে পুকুর পাড়ে পৌঁছল মেঠো ঘুরপথে। টর্চের আলোয় খুব সাবধানে বাঁশবন থেকে চার ফেলা জায়গাটা দেখে নিল। জল সেখানে খুব নড়াচড়া করছে। বড় মাছ ভালোই ঘাই মারা শুরু করেছে। টর্চ পাশে রেখে দু হাতে সাজিয়ে ফেলল জাল। গোল করে ছুঁড়ে দিল তা পুকুরে। মাছের ভারে জাল টানতে গিয়ে হাঁসফাঁস অবস্থা তার। কিন্তু তারপরেই জাল কেটে ঝুপঝাপ করে মাছ বেরিয়ে যাওয়ার আওয়াজ। সব বড় মাছই কি তাহলে বেরিয়ে যাবে? জাল টানা থামিয়ে লাফ দিয়ে সে নেমে গেল পুকুরে। পাকে পা টিপে টিপে ঠিক পৌঁছে গেল জালে পড়া একখানা বড় মাছের দিকে। পা দিয়ে মাছটাকে চেপে ধরল। ডুব দিয়ে আরো জাল দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ফেলল। বুকে চেপে হাঁপাতে হাঁপাতে গোটা জাল শুদ্ধ ওই একটা মাছই সে তুলে নিয়ে এলো পাড়ে। পরিশ্রমের সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে তার। তা হোক, কোনো একভাবে মাঝখানে একবার থলিতে ভরে ফেলতে পারলেই তো কেল্লা ফতে। সোজা চলে যাবে বাড়ি। কিন্তু জাল ছাড়িয়ে বের করতেই মাছটা মারল মারাত্মক একখানা ঝটকা। অত বড় কাতলার বিশাল মাথার গোত্তা সজোরে গিয়ে লাগলো ওর বুকে। শ্বাসকষ্টের সঙ্গে আবার বুকের ব্যথাটাও জাগিয়ে উঠল। চিনচিনে নয়, জোর ব্যথা শুরু হলো। তীব্র কষ্টে ওর মুখ বিকৃত। বুক খামচে ধরে যন্ত্রণায় শুয়ে পড়ল। থলিতে মাছ ভরে আর বাড়ি ফেরা হলো না গদাইয়ের। মাছের সঙ্গে তার শরীরও পড়ে রইল বাঁশবনের মাটিতে। গদাই নস্কর মারা যাওয়ার পর সবাইকে অবাক করে আমূল বদলে গেল কাতলাগুলোর হাবভাব। তারা আর আসেই না পুকুরের ওপরের জলে। চড়কের গাজনে মল্লিকরা টানা জাল নামালো পুকুরে। বড় কাতলা তুলবে একখানা। কিন্তু পুকুরে জাল টানার সময় তাদের একটাও শেষ পর্যন্ত জালে থাকলো না। যে কটা ধরা পড়ল তার সবই প্রায় জালের ওপর দিয়ে লাফিয়ে পালালো। এমনকি একখানা মাত্র পাড়ের কাছে এসেও বেরিয়ে গেল জাল ফাটিয়ে। কদিন ধরে বৃষ্টি নেই। মল্লিক পুকুর থেকে পাম্প চালিয়ে ধানের জমিতে জল দিতে সন্ধে পার হয়ে গেছে রামু মল্লিকের। দিনের আলো নিভতেই পূর্ণিমার বড় চাঁদ আকাশে। মাঠ ঘাট জ্যোৎস্নায় ফেটে যাচ্ছে। পুকুরের দিকে তাকাতেই চমকে গেল রামু। পুকুরের কিনারায় এসে আগের মতো খেলা করছে পুরনো কাতলারা। তাদের সাঁতারে ঢেউ উঠেছে পুকুরে। অথচ দিনের বেলা ওদের চিহ্নটি পর্যন্ত পাওয়া যায় না পুকুরের ত্রিসীমানায়। বহুদিন পর পুকুরে পুরনো মাছের খেলা দেখতে বেশ লাগছে। তার ডান হাতের দিকে বাঁশবনের কঞ্চিকাঠি আর পাতা নড়াচড়ার সনসন শব্দ। সঙ্গে আবার বাঁশিদের গায়ে ঘষা লেগে ক্যাচ ক্যাচ আওয়াজও। একলা মাঠে গা ছমছম করে উঠল রামুর। ঝোড়ো বাতাসের মতো মাছেদের দাপাদাপিও বেড়ে গেল হঠাৎ। বাঁশঝাড় থেকে একখানা বড় বাঁশ কো কো শব্দে পুকুরের জলে মাছগুলোর ওপর ঝুঁকে পড়ল। আবার সাই করে উঠেও গেল। আশ্চর্য! কঞ্চিকাঠি জড়িয়ে বড়সড় একটা মাছও উঠে গেল যেন বাঁশের সঙ্গে। আর পুকুর পাড়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে পারল না রামু। পড়িমড়ি করে লাগালো বেদম ছুট। সোজা একেবারে বাড়ি। পরদিন সকালেই রামু চলে গেল পুকুর পাড়ের বাঁশবনে। সাংঘাতিক এক দৃশ্য চোখে পড়ল তার। বিশাল বিশাল মাছের কাঁটা
আর বড় বড় আঁশ ছড়িয়ে অনেকটা জায়গা জুড়ে। আশেপাশের বাঁশ কঞ্চি সব একেবারে লণ্ডভণ্ড। মাছের কাঁটায় লেগে এবড়ো খেবড়ো লালচে কাঁচা মাংস। কেউ যেন খুবলে খেয়েছে বিশাল এক মাছ। পুরো জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে লালচে কালো জমাট বাঁধা রক্ত, তাতে ঠিক ঠিক করছে পিঁপড়ে। দিনভর পুকুরে কাতলাদের দেখা নেই, টানা জাল দিলেও ওঠে না। মাছগুলো কি তবে পুকুরেই থেকে যাবে? দরকারে পাওয়া যাবে না তাদের? শেষমেশ জালের বদলে ছিপ ফেলে কাতলা ধরার চেষ্টা করলো মল্লিকরা। খুব ভালো চার করে রেখে পুকুর পাড়ে 6 জায়গায় ছিপ ফেলা হলো। মাছ ওঠা তো দূরের কথা, 3 দিনের চেষ্টাতেও ছিপের আশেপাশে দেখা নেই একখানা কাতলারও। ছিপ ঘিরে থাকা জল একেবারে স্থির আর শান্ত। ঠিক হলো রামু সেদিন সন্ধে যেখানে যেভাবে মাছেদের দেখে এসেছে সেভাবেই ওদের কাছে যেতে হবে। ঠিক হলো পূর্ণিমার সন্ধে নামলে বাঁশবন লাগোয়া পুকুরের জলের সেই জায়গায় ছিপ ফেলা হবে। কিন্তু ওই সময় বাঁশবনের ধারে কাছে যেতে রাজি নয় কেউই। মল্লিক বাড়ির সাহসী দুভাই পরিমল আর সুবিমল শেষমেশ এগিয়ে এলো। সঙ্গে তাদের জোরালো সার্চ লাইট, ছিপ ও মাছ ধরার সরঞ্জামই শুধু নয়, সুবিমলের ঘাড়ে ঝুলল একখানা বন্দুকও। তেমন বুঝলে ফায়ার করে দেবে। এবার আর চার ফেলানো হলো না পুকুরে। কোনো চার ছাড়াই বাঁশবনের ধারে মাছেদের খেলা দেখেছিল সেদিন রামু মল্লিক। চাঁদের আলোয় পুকুরের জল পরিষ্কার দেখা যাচ্ছে। রামুর দেখা জায়গাটায় যেতেই আবারও পুকুরে দেখা দিল কাতলাদের মেলা। জলে আলোড়ন তুলে ফেলেছে, চাঁদের আলোয় চকচক করছে ওরা। পরিমল বসে গেল ছিপ ফেলে। আলো জ্বালানো সার্চ লাইট রাখা তার পাশে, ছিপের ফাতনা পর্যন্ত পরিষ্কার সে আলো। ওর পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে সুবিমল নজর রাখছে চারদিকে। তেমন কিছু দেখলেই ফায়ার করবে। কিছুক্ষণ পরেই নড়ে উঠল ফাতনা, কবার টোকা দিয়ে মাছ ডুবিয়েও নিল তা। ব্যাস, পরিমল ছিপ ধরে মারল টান। ঝটপট করে জলে ছটপট করতে লাগলো বিশাল সে মাছ। তাকে সামলাতে গিয়ে জলে পড়ে গেল পরিমল, তবু হাল ছাড়ল না। বন্দুক পাড়ে রেখে সুবিমলও নেমে গেল জলে। ছিপের শক্ত সুতো সাবধানে টেনে দুজনে চেপে ধরল বড়শিতে লাগা মাছ। গায়ের জোর লাগিয়ে তা তুলে ফেলল পাড়ে। মুখ থেকে বড়শি ছাড়িয়ে মাছ থলিতে ঢোকাতে যেতেই বাঁধল বিপত্তি। বিশাল এক বাঁশ হঠাৎ নুয়ে হুমড়ি খেয়ে পড়ল ওদের সামনে। সে বাঁশের কঞ্চি কাঠির খোঁচা লাগছে ওদের গায়ে। নিমেষে কঞ্চিগুলো বেঁকে চুরে জড়িয়ে ফেললো ওদের হাতে ধরা মাছটাকে। মাছ জড়ানো বাঁশ আবার সাঁ করে উঠে সোজা নিজের জায়গায়, যেন চুম্বক নেমে এসে নিমেষে নিয়ে গেল লোহাকে। কোনো রকমের সার্চ লাইট হাতে ভুয়ো ভুয়ো দৌড় দিল পরিমল ও সুবিমল। ছিপ, থলি, মাছ ধরার সরঞ্জাম সব পড়ে রইল। সুবিমলের সঙ্গী বন্দুকও রয়ে গেল পুকুর পাড়ে। আতঙ্কের মধ্যে কঞ্চি কাঠির খোঁচা তো খেয়েছেই, সে বাঁশের কঞ্চিতে ছিল আবার সাংঘাতিক এক দুর্গন্ধ। তাতে গা ওদের গুলিয়ে উঠছিল। বাড়ি ফেরা পর্যন্ত ভয়ের সঙ্গে ভুলতে পারছে না ওই জঘন্য গন্ধটাকে। বাঁশের জঙ্গলি গন্ধ কিন্তু সেটা নয়, পরিষ্কার মানুষের গায়ের বিকট ঘেমো দুর্গন্ধ। শেষ হলো গল্প মল্লিক পুকুরের কাতলা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।